আসসালামু আলাইকুম। সুন্দরবন কলেজের পক্ষ থেকে ধন্যবাদ সকলকে। আজকে আপনাদের গেম অন টুর ক্লাস নেব। ক্রিকেট ক্রিকেট সম্পর্কে আমরা একটু আলোচনা করব, তারপরে যদি আমরা সময় পাই আমরা একটু সাঁতার সম্পর্কে আলোচনা করবো, কিছু কথা বলবো। তার আগে একটা ঘোষণা দেই, আমি পরে আবারও বলবো যে আগামী 3 তারিখের ভিতরে আপনাদের যারা জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডার আছেন তাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। সবাই ফর্ম ফিল আপটা করে নেবেন, আর খুব শিগগিরই আপনাদের পরীক্ষার ডেট দিয়ে দেবে, রুটিন দিয়ে দেবে। যা হোক, আজকের আলোচনা যেটা বলছিলাম ক্রিকেট, আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করব। তা প্রত্যেকটা খেলার যেমন ইতিহাস আছে, ক্রিকেট আগে আলোচনা হয়েছে, তারপর আমরা আবার রিপিট করবো সেটা। ক্রিকেটের একটা ইতিহাস আছে। আমরা জানি যে আধুনিক ক্রিকেটের আসলে জন্মদাতা ইংল্যান্ডকে বলি, বা ইংল্যান্ডে ক্রিকেটের জন্ম। এরও কিছু মতভেদ আছে, প্রত্যেকটা খেলা যেমন মতভেদ আছে। কেউ কেউ বলে ফরাসিতে প্রথম ক্রিকেটের উৎপত্তি হয়, সেখান থেকে আস্তে আস্তে পালাক্রমে ইংলিশ চ্যানেল পার করে ইংল্যান্ড এর উন্নতি করে। তো সবাই এক বাক্যে যেটা মেনে নেয় যে ইংল্যান্ড ক্রিকেটের, যা মানে আধুনিক ক্রিকেটের জন্মদাতা বা উদ্ভব ইংল্যান্ড, এটা আমরা মানি। আপনারা জানেন এই ক্রিকেটের যে সংস্থা, অর্থাৎ আইসিসি বলে থাকি, যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আমরা ক্রিকেটের সর্বোচ্চ সংগঠন, সেটাকে আমরা বলি আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটা গঠিত হয় 1909 সালে। 1909 সালে প্রথম ক্রিকেট কাউন্সিল গঠিত হয়। যাক, এই খেলার আইন আছে 42টি। 42টি ক্রিকেটের আইন আছে। এই আইনগুলো জানা অত্যন্ত জরুরি। আমরা খেলাধুলো ক্রিকেট সবাই দেখি, খেলি, আহ কিন্তু আসলে আমরা কিন্তু অনেক কিছু বুঝি নেই, যে কেন এটা আম্পায়ার এটা দিল বা কেন এটা হলো। এর কিন্তু আইন কারণ আছে। আম্পায়াররা সেই আইন অনুযায়ী কাজ করেন, কিছু আইন কারণ আছে। আর এই ক্রিকেট তো আমরা সবাই সবসময় খেলি দেখি, বিধায় অনেকটা কিন্তু আমাদের আয়ত্তের ভিতরে আছে। তার ক্রিকেট খেলার মাঠ 65 থেকে 75 গজ, 60 থেকে 75 গজের মধ্যে ক্রিকেট খেলার যে মাঠ, এটা দুই রকম মাঠ হয়। একটা গোল আকৃতির, একটা ডিম্ব আকৃতির। মাঠ দুই রকম ভাবে করতে হয়, একটা গোল আকৃতির, একটা ডিম্ব আকৃতির। তো আমরা একটু করে মাঠটা দেখবো, তারপরে যে আমরা ক্রিকেট খেলার পর্যায়ক্রমে আইনগুলো একটু বলবো। আইনগুলো যেমন খেলোয়াড় আছে আইন, তা খেলোয়াড় কতজন খেলোয়াড় নিয়ে একটা দল গঠিত, কতজন খেলোয়াড় মাঠে খেলবে নামবে, এই বিস্তারিত এরকম ব্যাখ্যা প্রত্যেকটা আইনের আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেব। তার আগে আমরা একটু ক্রিকেট খেলার মাঠের একটু অংশ, বা কিভাবে 11 জন প্লেয়ার নিয়ে আমরা খেলা শুরু হয়, সেই 11 জন প্লেয়ারের অবস্থান কে কোথায় দাঁড়ায়, মানে মাঠের কোন জায়গায় কি, এগুলো একটু আমরা একটু দেখি। আমরা দেখি মাঠ। হ্যাঁ, দেখা যাচ্ছে, ঠিক আছে। এইবার এই মাঠের মাছ, এইটা হলো পিচ। এইটাকে বলি আমরা পিচ। স্টাম্প। তবে পিচে পিছনে থাকে উইকেট রক্ষক। এটা উইকেট রক্ষক, পিছনে থাকে উইকেট রক্ষক। এইখানে থাকে স্লিপ।
এখানে থাকে স্লিপ, স্লিপ এইখানে থাকে লেগ স্লিপ, আর এখানে থাকে বোলার। তাহলে কিসের এখান থেকে বোলার বল করবেন, এটা উইকেট রক্ষক উইকেট কিপার, স্লিপ এটা হলো লেগ স্লিপ। এরপর আছে এখানে আছে স্লিপের পাশে এখানে কিন্তু একটা গুলি, এগুলো ক্রিকেট প্লেয়ারদের মাঠের অবস্থা, এটা হলো গুলি। এরপর আছে পয়েন্ট, এই গুলির পাশে আর কি থাকে এখানে কি বলে আমরা পয়েন্ট, এখানে থাকে এরিয়ার নাম পয়েন্ট, এই পয়েন্ট একদিন থাকে। তাহলে উইকেট রক্ষক থাকে উইকেটের ব্যাটসম্যানের পিছনে, বোলার থাকে এই অপর প্রান্তে থেকে বল করেন। আচ্ছা, উইকেট রক্ষকের মানে স্লিপার থাকে, তার পাশে লেগ স্লিপার থাকে, এরপর আছে গুলিতে থাকে একজন, তারপর পয়েন্ট থেকে একজন, এই পয়েন্টের পাশে আরেকজন থাকে কাভার পয়েন্ট, কাভার পয়েন্ট, কাভার পয়েন্ট একজন থাকে। এইবার কাভার পয়েন্টের পাশে যে থাকবে সেটা হলো কাভার, শুধু কাভার, আমাদেরকে এই পাশে যাচ্ছে কাভার। আর এইখানে আছে লগ ইন থাকে এক্সট্রা কাভার, এক্স এক্সট্রা এক্সট্রা কাভার, এক্সট্রা কাভার। আর লগে আরো একজন থাকে লগে, এটা হলো ডিপ, ডিপ এক্সট্রা কাভার। এগুলো ক্রিকেট মাঠের বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন স্থান, বিভিন্ন অবস্থানগুলোকে দেখানো হচ্ছে। ডিপ এক্সট্রা কাভার। এই যে লং এর প্লেয়ার থেকে এখানে লং অন, এগুলো হয় লং অন। তাহলে আমরা লং অন একটা প্লেয়ার থাকে, আর এর জায়গায় আরেকটা প্লেয়ার থেকে মিড আপ, এটাকে আমরা বলি মিড আপ, মিড আপ। তাহলে লং অন, মিড আপ, এক্সট্রা কভার, ডিপ এক্সট্রা কভার, কভার, বোলার, পয়েন্ট, গুলি, স্লিপ ইত্যাদি। এছাড়াও আরো থাকছে আমাদের এখানে একটা প্লেয়ারকে মিড অন, এটা এটাকে বলে আমরা জানি কি মিড অন। আর এখানে আরেকটা মিড উইকেট, মিড মিড উইকেট। আর একদিন এখানে থাকবে স্কয়ার লেগ, স্কয়ার লেগ, স্কয়ার স্কয়ার লেগ। আর এখানে থাকবে একজন থার্ড ম্যান, থার্ড ম্যান। আর এইখানে একজন থাকবে তার নাম ফাইন লেগ। এই যে মোটামুটি আমরা মাঠের যে অবস্থান একটা আমরা তৈরি করলাম, তাহলে মাঠে দুই ব্যাটিং এর পিছনে যে থাকে উইকেট রক্ষক উইকেট কিপার, অপর প্রান্ত থেকে বল করে বোলার, অপর প্রান্ত থেকে বল করে বোলার, মাঠের উইকেট রক্ষকের দুই মিনিট একদিন স্লিপ আর একদিন লেগ স্লিপ থাকবে, তার পিছনে ফাইন লেগ একজন দাঁড়াবেন, আর একজন দাঁড়াবেন থার্ড ম্যান। এটা গেল। এরপরে আমাদের
স্কোয়ার লেগে একজন দাঁড়াবেন, মিড উইকেট একজন দাঁড়াবেন, মিড অন একজন দাঁড়াবেন, মিড অন এই সাইডের জন্য মিড অফ, মিড অন মিড অফ মিডল থাকে, একজন লং অনে থাকে, একজন এক্সট্রা ডিপ, এক্সট্রা কভার থাকে। এই অবস্থানগুলো থেকে যে বোলার বা যে ক্যাপ্টেন যেমন 11 জনকে সেইভাবে সাজাবেন। এর ফাঁকে আমার 30 গজ আছে, একটা জানি যেখানে 30 গজ আছে, এর ভিতরে একটা 30 গজ আছে। এই 30 গজের ভিতরে আমরা খেলার মধ্যে পাওয়ার প্লে আলোচনা করবো। পাওয়ার প্লেতে যখন থাকে খেলার ভিতরে 20 ওভারের 20 খেলা একরকম, আর 50 ওভারের খেলায় 15 ওভার পাওয়ার প্লে পায়, আর 20 ওভারের খেলায় 5 ওভার পাওয়ার প্লে পাবে। এইটা 6 ওভার। প্রথম পাওয়ার প্লেতে দুইজন 30 গজের বাইরে থাকবেন, আর সব 30 গজের ভিতর থাকবেন। এর পরের দুইবার পাওয়ার প্লেতে 3জন 30 গজের বাইরে থাকবেন, আর সবাই 30 গজের ভিতরে থাকবেন। এর পাওয়ার প্লের নিয়ম। ঠিক 50 ওভারের খেলা হবে, প্রথম পাওয়ার প্লে 10 ওভার নেবে। এরপরে লাস্টের 5 ওভার পাওয়ার প্লেতে হলো 35 থেকে 40 ওভারের মধ্যে বা 45 ওভারের মধ্যে, এর মধ্যে পাওয়ার প্লে নিতে হবে 35 থেকে 45 ওভারের ভিতরে। লাস্ট 5 ওভার নিতে হবে, একই নিয়ম। লাস্টের সময় 3জন বাইরে থাকবে, আর প্রথমের সময় 2জন বাইরে থাকবে, 30 গজের বাইরে থাকবে। এটা হলো পাওয়ার প্লে গেল আমাদের। এবার তাহলে আমরা মাঠটার উপর দেখে নেবো। উইকেট রক্ষক, বোলার, কাভার পয়েন্ট, কাভার, এক্সট্রা কাভার, ডিপ এক্সট্রা কাভার, লং অন, লং অফ, মিড অন, মিড উইকেট, স্কোয়ার লেগ, লেগ স্পিন, স্লিপ, লেগ স্লিপ, স্লিপ, ফাইন লেগ, থার্ড ম্যান, পয়েন্ট, গুলি। এই মোটামুটি ক্রিকেটের যে অবস্থান দাঁড়ানো, এই অবস্থানটা আমরা জানলাম। আর ক্রিকেট মাঠের ব্যাস আমরা জানলাম 60 থেকে 75 গজ মাপ, ক্রিকেটের যে মাপ। আর এর যে আন্তর্জাতিক সংস্থা, তার নাম আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, গঠিত হয় 1909 সালে। এইবার ক্রিকেট খেলার 42টা আইন আছে। এবার যদি প্রথমে আবার দেখুন, ক্রিকেট খেলার মোট 42টা আইন আছে। যদি খেলোয়াড় একটা খেলোয়াড় 16 জন নিয়ে একটা দল গঠন হয়, খেলা গঠন করা হয়। যা বিদেশে কখনো কখনো 14 জনীয় দল গঠন হয়, 15 জনীয় দল গঠন হয়, বিদেশ যাওয়ার সময় একজন বেশি থাকে কোনো। এই খেলোয়াড় সংখ্যা 11 জন নিয়ে মাঠে খেলে। খেলোয়াড় থাকবে তাহলে 16 জন নিয়ে দল গঠন হলো, 11 জন মাঠে খেলবে, আর কয়জন এক্সট্রা প্লেয়ার থাকবে। এই খেলোয়াড়দের যখন কোনো টেস্ট খেলায় তাদের সাদা পোশাকে খেলতে হয়, দীর্ঘমেয়াদী খেলা বিধায়। আর যখন 50 ওভার একদিনের ম্যাচ হয়, যেগুলো বা T20 20 ওভার, সেগুলো যে কোনো ড্রেস, অ্যাজ ইউজুয়াল যে কোনো ড্রেসে খেলতে পারে। তবে নির্দিষ্ট ড্রেস সবাই থাকা লাগবে। এই খেলোয়াড়, এরপর হচ্ছে বদলি খেলোয়াড় বা রানার, যার বলি বদলি খেলোয়াড়। একজন প্লেয়ার যদি দৌড়ানোর ক্ষমতা হারায়, অসুস্থ হয়ে পড়ে, কোনো প্লেয়ার যদি দৌড়ানোর ক্ষমতা হারায় বা অসুস্থ হয়ে পড়ে, তখন সে রানার নিতে পারবে বা বদলি খেলোয়াড় নিতে পারবে। বদলি খেলোয়াড়ের কাজ, যে প্লেয়ার ব্যাটে, সে ব্যাটে হিট করবেন, হিট করে সে দাঁড়াবে, তার পরিবর্তে আরেকজন প্লেয়ার রান নেবেন। বা সে যদি একেবারে খেলার অযোগ্য হয়, মানে সম্ভব না, তখন তিনি বসে পড়বেন, তার বদলে আরেকজন খেলা করবেন। এই একটা গেল। আর
ফিল্ড করতে করতে বা বল করতে যদি কোনো প্লেয়ার অসুস্থ হয়ে পড়ে বা তার খেলার অযোগ্য হয়ে পড়ে, তখন কিন্তু বদলি খেলোয়াড় খেলতে পারে। এবার আম্পায়ার, দেখেন খেলার মধ্যে তিনজন আম্পায়ার কাজ করে। দুইজন আম্পায়ার মাঠের দুই প্রান্তে, একজন লেগ লেগ আম্পায়ার ব্যাটিং বাম সাইডে অবস্থান করেন, আর একজন মূল আম্পায়ার উইকেটের সামনে সোজা দাঁড়ায় থাকে, তিনি কিন্তু খেলা পরিচালনা করেন দুজন। এছাড়াও তাদের দৃষ্টির বাইরে কোনো কিছু হলে বা তাদের নলেজের বাইরে হলে, তারা সিদ্ধান্ত নিতে না পারলে আর একজন অতিরিক্ত থার্ড আম্পায়ার কিন্তু থাকেন খেলায়। এই তিন আম্পায়ার সমানে এখন উন্নত জায়গায় থার্ড আম্পায়ার কিন্তু ক্যামেরায় ডিসিশন দেন। আম্মু আম্মু হ্যাঁ, লাতুড়ি খেলবা নাই? ক্যামেরায় তারা কিন্তু ডিসিশন দেন সঙ্গে দিয়ে, যদি কোনো অমীমাংসিত কোনো কিছু হয়। এরপর এমন আরো নতুন আসছে, চ্যালেঞ্জিং এর বিষয়টা আসছে। কোনো প্লেয়ার যারা তারা চ্যালেঞ্জ করতে পারে না, প্লেয়াররা তাদের আউট গুলোকে কিন্তু চ্যালেঞ্জ করতে পারেন। কেউ আউট মনে করতে পারে, আবার কেউ যদি মনে করেন এটা আউট হয়নি, সে চ্যালেঞ্জ করতে পারে। তখন থার্ড আম্পায়ারের কাজ কিন্তু বেড়ে যায়। থার্ড আম্পায়ার সেটাকে রিপ্লে দিয়ে ভিডিও দেখে, তখন ডিসিশন দেন। এরপরে স্কোরার দুইজন থাকেন, যে খেলাধুলার আম্পায়ারদের সংকেতগুলোকে ভালোভাবে দেখা, রান লেখা, উইকেট লেখা, কে বোলার কয় বল হলো, স্কোয়ারের কাজ এগুলো। এই দুইজন স্কোয়ার তাদের সাথে পতাকা বা নানায় সংকেত দিয়ে সেইগুলো কিন্তু তারা খেলা পরিচালনায় সাহায্য করেন। স্কোয়ার দুজন থাকেন, যাবতীয় তথ্য তারা সংগ্রহ করেন। কোন প্লেয়ারের কত রান, কে বাউন্ডারি করলো, কে ওভার বাউন্ডারি করলো, প্লেয়ারের নাম, কয়টা বল হলো, কোন বলটা হোয়াইট হলো, কোনটা ন হলো, এরকম বিস্তারিত ব্যাখ্যা সব তারা লিপিবদ্ধ করেন এবং ডাটা সংগ্রহ করেন তারা। এরপরে আছেন বল। ক্রিকেট বল 163 গ্রাম ওজন, 163 গ্রাম ওজন, আর 22.4 সেন্টিমিটার তার পরিধি। এটা লাল বা সাদা হয়, একটা চামড়ার খাপ দ্বারা আবৃত থাকবে বলটা। ক্রিকেট বল এটা খেলতে হবে। বলটা শক্ত, তার ওজনও দেবে 163 গ্রাম, আর তার পরিধি 22.4 সেন্টিমিটার তার পরিধি। এই বলে কিন্তু খেলা চলেন। এরপর আছে ব্যাট। ক্রিকেট ব্যাট 38 ইঞ্চি লম্বা, ক্রিকেট ব্যাটটা হবে 38 ইঞ্চি লম্বা, 5 ফিট 8 ইঞ্চি চওড়া। 5 ফিট 8 ইঞ্চি যেটা চওড়া হবে আড়ে ক্রিকেট ব্যাট। এইবার এই ব্যাটটা হবে কাঠ দ্রব্য দিয়ে, এর ভিতরে অন্য কোনো দ্রব্য না, কাঠ দিয়ে একটা শক্ত আবরণ, কাঠ দিয়ে, যেটারে ব্যাটের হিট করলে বলটা যেন গড়ায় যায়, এরকম ব্যাটের একটা আছে। কিন্তু বিভিন্ন রকমের ব্যাট আছে, প্র্যাকটিস ব্যাট, ম্যাচ ম্যাচ খেলার ব্যাট আলাদা, প্র্যাকটিস ব্যাট আলাদা, এরকম। তো ব্যাটের একটা ধরন, ব্যাটের মাপ এরকম হবে। এরপর আছে পিস। পিস আছে 66 ফুট, যারা বলে 22 গজ, 66 ফুট। আর তার আড় হবে 10 ফুট। লম্বা হবে পিস 66 ফুট, আর আড় হবে 10 ফুট। পিস হবে নির্বচ্ছন্ন চকচকি পিস। সবসময় ম্যাচ খেলার জন্য সেটা রক্ষণাবেক্ষণের জন্য কোনো কাপড় দিয়ে বেঁধে দিয়ে ঢাকা থাকবে পিস। একটা আম্পায়ার কিন্তু খেলার আগে পিচ খুব গুরুত্বপূর্ণ জিনিস, পিচটাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে বল দিয়ে তাকে দেখে তারপরে কিন্তু খেলাগুলো শুরু করবে। এটাকে পিচ বলে। পিচে আমাদের কবিন গ্রিজ আছে, আমরা আলোচনায় যাবো। এরপর আছে উইকেট। উইকেট হবে 9 ইঞ্চি, 9 ইঞ্চি, মানে তিনটে উইকেটের ফাঁক হবে, চওড়া হবে 9 ইঞ্চি, আর উচ্চ হবে 28 ইঞ্চি। উচ্চতায় মাথায় দুইটা বেল থাকবে, পাখিদের হলে দুইটা বেল থাকবে। এটা 9 ইঞ্চির ভিতরেই থাকবে। উইকেটের 3 উইকেটের যে ফাঁক, সেখান থেকে বলটা যেন প্রবেশ না করতে পারে এই। আর উইকেটের উচ্চতা হবে 38 ইঞ্চি। এটা হবে গোল। উইকেটের ধরন হবে গোল কাঠের ক্যাপ আকৃতির উপরে বেল বসানো, যেরকম ঘাস কাটা থাকবে। আর তলায়
যেন সেটা তলায় নিরবচ্ছিন্ন চিকন থাকবে, যেন সেটা মাটিতে পোঁতা যায়। এটা হলো উইকেট। আপনারা লাইনে আসছেন কে কে? বিনা মামুন আর একজন। তা আপনাদের জ্ঞাতার্থে একটু জানাই যে যারা জাতীয় ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দিচ্ছেন, আপনাদের ফর্ম ফিল আপের ডেট 3 তারিখের ভিতরে ফর্ম ফিল আপ করতে হবে আপনাদের। খুব শীঘ্রই আপনাদের পরীক্ষার ডেট দিয়ে দেবে। আপনারা শুনতে পাচ্ছেন তো? জি স্যার। 3 তারিখের ভিতরে ফর্ম। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাকে পরিচালক মহোদয় বলুন 3 তারিখের ভিতরে ফর্ম ফিল আপ। স্যার, ফর্ম ফিল আপের টাকাটা যদি একটু বলতেন কত টাকা কি, তাহলে একটু ভালো হতো। একটু অফিসে যোগাযোগ করবেন। এটা কিভাবে হয়? হ্যাঁ, আমাদের ওই সাধারণের সাথে। তো ঠিক আছে, আমরা কোন কথাটা বলছিলাম? উইকেট গেল। এবার বোলিং বা পবিং ক্রিজ, রিটার্ন ক্রিজ যেটা বলে। তো আমার পবিং ক্রিজ জন্য আমি দেখছিলাম ব্যাটের এই যে উইকেট থাকে, 3টে উইকেট, এখান থেকে যে দাগ, এই উইকেটের সামনে যে দাগ, এটা পবিং ক্রিজ, এটা হলো রিটার্ন বোলিং ক্রিজ। এটা বলি আমরা, এর সাথে যে দাগটা, এটাকে আমরা বলি রিটার্ন ক্রিজ। এই সাইডে দাগ, এটা হলো পবিং। এটা উইকেট থেকে এসে পবিং ক্রিজ 4 ফুট সামনে থাকে। উইকেট ছাড়া 4 ফুট সামনে থাকে কিন্তু না। এইবার দেখেন, উইকেট ছাড়া 4 ফুট সামনে থাকে বল। আর এইটাকে বলি রিটার্ন ক্রিজ, আর এই সাইডটাকে বলি আমরা পবিং ক্রিজ। আর পবিং ক্রিজ, রিটার্ন ক্রিজ। এরপর আছে আমার খেলার স্তরের প্রস্তুতি। তা যেখানে খেলা হবে এবং রক্ষণাবেক্ষণ, সেই মাঠটা কেমন অনেক প্রস্তুতি নিতে হয়। মাঠের চারিপাশ দেখতে হয়, মাঠের পিচটাকে আটকে রাখতে সংরক্ষণ করতে হয়, মাঠের রক্ষণাবেক্ষণ দেখতে হয়, মাঠে কোনো আবর্জনা আছে কিনা, এগুলো মাঠের রক্ষণাবেক্ষণ আছে। এরপর পিচ আচ্ছাদন, পিচ সম্পর্কে আলোচনা করেছি। এবার ইনিংস, এই যে 50 ওভারের বা 20 ওভারের যে খেলা হয়, এটা একটা ইনিংস। বা যে টেস্ট খেলা হয়, প্রথম ইনিংস, দ্বিতীয় ইনিংস, একটা প্রথম পর্বের এক দল যখন ব্যাট শেষ করবে সেটা হলো প্রথম ইনিংস হয়, একটা ইনিংস শেষ হয়। সব ব্যাটিং যখন আউট হয়ে যাবে, একটা ইনিংস শেষ হয়ে যাবে। তারপরে পরবর্তী ইনিংস শুরু হবে। আহ, এরপর আছে ফলোয়ান। ফলোয়ান ভাষাটা টেস্টে বেশি ব্যবহার হয়। দেখেন, 5 দিনের কোনো ম্যাচে 200 রান করে কোনো দল যদি আগায় থাকে 200 রানে, তখন সে ফলোয়ান হিসেবে ছেড়ে দিতে পারে বিপক্ষ দলকে। আর যদি 3 দিনের ম্যাচ হয়, 150 রানে যদি আগায় থাকে, তখন সে ফলোয়ানে অন্য দলকে ফলোয়ান দিতে পারে। সেই 150 রান যদি সে করতে পারে, তাহলে তারা ভালো ফলোয়ান কাটায় উঠলে। আর না করতে পারে, তারা কিন্তু ফলোয়ানকে হেরে গেল। আর একদিনের ম্যাচে 75 রানের ফলোয়ান দিতে পারে। আমরা এরপরে ইনিংস ঘোষণা। ওই যে খেলতে খেলতে 200 রান করে কোনো ক্যাপ্টেন, যে আমি ইনিংস ঘোষণা করলাম, আর ব্যাট করবে না, 200-300 রানের তারা আগে আছে, এটা ইনিংস ঘোষণা করতে পারে। এবার খেলার মধ্যে বিরতি, খেলার মধ্যে রেফারির মধ্যে 10 মিনিটের বিরতি, টি ব্রেকের যে 10 মিনিট, আকাশ যদি খারাপ থাকে, আবহাওয়া যদি খারাপ থাকে, তখন আম্পায়াররা ওই 10 মিনিট আরো 10 মিনিট আগেও খেলা বিরতি দেওয়া ইখতিয়ার রাখে। বিরতি, খেলা শুরু ও শেষ। খেলা শুরু করে প্লে বলে, জেনারেটর প্লে বলে খেলা শুরু করতে হয়। আর খেলা শেষ হলে তারা খেলাটাকে শেষ করে রেফারি মহোদয়, আম্পায়ার মহোদয়। এবার মাঠে অনুশীলন। মাঠে কিন্তু কোনো একটা ম্যাচ হলে, খেলা চলে, মাঠে কোনো দল অনুশীলন করতে পারবে না। মাঠ ছাড়া সাইডে গিয়ে তারা অনুশীলন করবে। এরপর আছে বাউন্ডারি। একটা বল যখন মানে মাটিতে পড়ে গড়ায়, যে নির্দিষ্ট সীমানা পার করে, তাকে আমরা বাউন্ডারি বলি। যেমন বাউন্ডারি 4-এর সংখ্যা 4 হয়। আর একটা আছে হলো ওভার ওভার বাউন্ডারি, যেটা বলে বল যদি মাটিতে না পড়ে উচ্চ করে এরিয়ার বাইরে চলে যায়, তখন সেটাকে আমরা ওভার বাউন্ডারি বলি। ওভার বাউন্ডারি বলি, বাউন্ডারি, ওভার বাউন্ডারি আছে। হ্যাঁ, লস্ট বল। একটা লস্ট বল কখন হয়? একটা বল পিচের বাইরে পড়লো, পিচের হতে হলে, তখন সেটা লস্ট বল হিসেবে ধরে। আচ্ছা, ফলাফল। খেলার ফলাফল, যদি কোনো দল প্রথমে ব্যাট করে এবং তারা জয়লাভ করে, তখন তারা
20 রানে বা 30 রানে জয়লাভ করে। আর যদি কোনো দল লাস্টে ব্যাট করে জয়লাভ করে তখন তারা 5 উইকেট বা 4 উইকেটে জয়লাভ করে এরকম। এরপর ওভার, 6টা বলে একটা ওভার হয়। নো বল বা হোয়াইট বল তার ভিতরে গণনা করা হয় না। দেখেন আদান পড়ে গেছে, সময় স্বল্পতার জন্য আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতে হচ্ছে। এরপরে ডেড বল। ডেড বল একটা বল যখন পিচের বাইরে পড়ে বা পিচের কোনায় পড়ে বা পিচ ছাড়া মাপসা অনেক দূরে পড়ে বা উচ্চ দিয়ে চলে যায় তখন সেটাকে আম্পায়ার ডেড বল দিতে পারে। এবার নো বল, পবিন ক্রিজে পা পড়লে বা রিটার্ন ক্রিজে পা পড়ে যদি পা উঁচু হয়ে যায়, কিংবা বলটা যদি একটা বাউন্স দেওয়ার পরেও আরেকটা বাউন্স বোলারের আয়ত্তের বাইরে মাথাতে চলে যায় তখন সেটাকে নো বল দিতে পারে আম্পায়ার। হোয়াইট বল, এই যে রিটার্ন ক্রিজের ক্রিজের যে এরিয়া তার বাইরে যে বলটা দেয় আম্পায়ারের দৃষ্টিতে যে অনেক বাইরে ব্যাটসম্যানের আয়ত্তের বাইরে, সে সেটাকে মোটে কাজে লাগাতে পারবে না, এমন ধরনের বল হলে সেটাকে আমরা আম্পায়াররা হোয়াইট বল দেয়। বাই বা লেগ বাই, ব্যাট বা ব্যাটে না লেগে বা শরীরের কোনো অংশ লেগে যদি পায়ে লেগে বলটাকে কিছু দূর গিয়ে ব্যাটসম্যানরা একটা জায়গা পরিবর্তন করে একটা রান নেয় সেটাকে লেগ বাই রান বলে। আর কোনো প্লেয়ার ফিল্ডার যদি বল থ্রো করে উইকেট না লেগে দূরে চলে যায়, ব্যাটসম্যানরা যদি জায়গা বদল করে, একে আমরা বাই রান নিয়ে বলে, এটা হলো লেগ বাই বা বাই রান বলে তাদের। এরপর আবেদন, আবেদন কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিষয় আবেদন করলে তারপরে আবেদনের প্রেক্ষিতে কিন্তু আমাদের আম্পায়াররা আউট দেন। অর্থাৎ একটা এলবিডব্লিউ যদি তার পায়ে লাগে মানে যে নিশ্চিত উইকেট ভাঙবে এরকম ধরনের বল, তখন যদি সবাই মানে হাউ দ্যাট কথাটা আছে ক্রিকেটে, এরকম আবেদন করে তখন কিন্তু আম্পায়ার মহোদয় আবেদনের প্রেক্ষিতে সাড়া দেখে আউট ঘোষণা করেন। এইরকম ক্যাচ আউট, কট আউট, বিভিন্ন রকম আউট আছে, সেগুলো আবেদনের প্রেক্ষিতে কিন্তু আম্পায়ার মহোদয়রা তাদের আউট ঘোষণা করেন। ডেড বল, হিট আউট, এসব সব আবেদনের প্রেক্ষিতে কিন্তু হয়। তারপর দ্য উইকেট ইজ ডাউন, কোনো বল যদি উইকেটে লেগে যায় নিচে থেকে তাহলে সেটাকে আমরা উইকেট ইজ ডাউন বলি। ব্যাটম্যান আউট অফ হিট গ্রাউন্ড বলে। ব্যাটসম্যান একটা বল ব্যাটসম্যান কিন্তু ব্যাটে লাগাইছে, কিন্তু সে কিন্তু আবার সেই বলটা নিয়ে উইকেটের দিকে যাচ্ছে, দুইবার ব্যাটে হিট করতে পারবে না। যদি কোনো ব্যাটসম্যান এরকম ডবল হিট বা হাতে ধরে বা পা দিয়ে থামাই দেয় একটা নিশ্চিত উইকেট, সেগুলো কিন্তু আবেদনের প্রেক্ষিতে আম্পায়ার মহোদয় সে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করতে পারেন। ও সেক্ষেত্রে যদি ফিল্ডিং অনুরোধ করে কোনো বল ধরা, সেটা ক্ষেত্রে আলাদা ব্যাপার হয়ে যায়। এবার বলটাও, একটা বল সরাসরি যে বলটা একদম উইকেটে আঘাত হানে, উইকেট ভাঙে, ব্যাটসম্যানকে লুকিয়ে ব্যাটসম্যানকে ফাঁকি দিয়ে, সেটাকে আমরা বোল্ট আউট হিসেবে ধরি, বোল্ট আউট হিসেবে ঘোষণা করি। টাইম আউট, একজন ব্যাটসম্যান আউট হওয়ার পরে আরেকটা ব্যাটসম্যান নির্দিষ্ট যে 2 মিনিট সময়, সেটা যদি সে অতিক্রম করে ফেলে, তার বেশি সময় নিয়ে ফেলে, তখন কিন্তু সে টাইম আউটে পড়ে যায়, শেষ করতে সে কিন্তু তখন টাইম আউটে পড়ে যায়। ক্যাচ আউট, একটা ব্যাটে লাগা বল যদি মাটিতে না পড়ে কোনো ফিল্ডার যদি লুফে নেয় সে বলটা, সেটাকে ক্যাচ আউট বলে। তার শরীরের কোনো অংশে লেগেও যদি সে ধরে নেয় তাও সেটাকে ক্যাচ আউট বলবে। মাটিতে স্পষ্ট করবে না, মাটির স্পষ্ট বাদে কোনো ফিল্ডার যদি কোনো বল লুফে নিতে পারে তার হাতের ভিতরে বা তার শরীরের ভিতরে, সেটাকে আমরা ক্যাচ আউট বলি। আচ্ছা, হিট দ্য বল টস বলিছে, এই যে বলে একটা বল আসতেছে কোন প্লেয়ার সেই বলে যে একটা হিট করেছে কিন্তু ব্যাট হাত দিয়ে ধরতে পারবে না বা সে পা দিয়ে থামাতে পারবে না, তাই হিট দ্য বল টস বলে এদের। এবার হিট উইকেট, হিট উইকেট কি, একটা ব্যাটসম্যান ব্যাট চালাতে গিয়ে ব্যাট এবারে না করে তার শরীরের কোনো অংশ বা ব্যাট দ্বারায় শরীরের কোনো অংশ বা ব্যাট লেগে যদি শেষ করি। যাক, আজান দিচ্ছে দেখেন, সময় স্বল্পতার জন্য আজকে
ক্লাস এই পর্যন্ত রাখতেছি, হ্যাঁ, পরে আলোচনা হবে। আর আপনাদের যেটা বললাম, সবাই একটু ফর্ম ফিল আপটা খেয়াল রেখেন, হ্যাঁ।